আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তোমরা অনেকে জানতে চেয়েছো। আমি বেশ ভালো আছি, শুক্রিয়া শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। ওকে, কণ্ঠগুলো আসতেই ভারী হয়ে যাচ্ছে, কারণ আমাদের মাঝ থেকে সময়গুলো খুব দ্রুতই চলে গেল, তাই না? আজকে 18তম দিন। 18তম দিনে আমরা নতুন কিছু জানবো, শিখব। যেহেতু এখন এগুলো অনেকটা অ্যাডভান্স লেভেলের আলোচনা, সুতরাং একটু যদি গভীরে প্রবেশ করতে নাও পারি, বিচলিত হব না, ব্যথা নেব না, কারণ একটা রাইটিংয়ের পূর্ণতা আসবে মূলত এই কথাগুলো শোনার মাধ্যমে, যেগুলো আজকে বলবো এবং এই সময় যেগুলো বলা হচ্ছে। সো ছোট ছোট বিষয়গুলো বা কিছু বিষয়ের মাঝে যদি অস্পষ্টতা থেকে থাকে, বুঝতে না পারো, তাহলে পরবর্তীতে আবার টেনে দেখবে, এটি বরং রিকোয়েস্ট থাকবে। যেহেতু এটি অ্যাডভান্স লেভেল আলোচনা হচ্ছে এখন শেষ পর্যায়ে, আমি চাইবো যে তোমরা মনোযোগ দিয়ে সেটি শুনবে। আর তো আজকের পর 2টা ক্লাস, 19 এবং 20। অবশ্যই হাতের কাজগুলো সেরে নাও, শেষ লাইভ ক্লাসটা যেন মিস না হয় সেই রকম একটা পরিকল্পনা রাখো। মহান আল্লাহ যদি চান, ইনশা আল্লাহ, আজকে হচ্ছে রবিবার, এরপরে আমাদের 19তম ক্লাস হবে মঙ্গলবার এবং বৃহস্পতিবার হবে 20তম ক্লাস। 20 দিনের রাইটিং জার্নি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, শেষ হবে বৃহস্পতিবার। তো আমি সবাইকে চাইবো সেই লাইভে তোমরা আবারও অ্যাটেন্ড হবে, সাক্ষী হবে পুরো এই আয়োজনের। তো চলো আজকের আয়োজনটি শুরু করি। আমরা একেবারে পড়ার মাঝে চলে যাব, আর অন্য কোনো কথা নয়। আরেকটি গুড নিউজ হচ্ছে, আজকের ক্লাসটি খুবই অল্প সময়ের হবে, সুতরাং অল্প সময়ের ক্লাসটি তোমাকে শতভাগ মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। চলো আমরা ক্লাসের মাঝে হারিয়ে যাই। ডে 18, 18তম দিনের আয়োজন। আজকে আমরা 18তম দিনে এসে শিখব লেখাটাকে আমরা আরও কিভাবে বড় পরিসরে লিখতে পারি। অর্থাৎ গত দিনে তো আমরা প্যারাগ্রাফ লেখার নিয়ম শিখেছি, বা ভেতরে আত্মবিশ্বাস এসেছে, বা কোনো কিছু লিখতে গেলে মোটামুটি গত দিনে যে ফরম্যাটটা আমি দেখিয়েছিলাম সেগুলো মেনটেন করে লিখব, তাই তো? এখন প্যারাগ্রাফের থেকেও বড় পরিসরে আরও কিছু বিষয় লিখতে হয়, এবং সেটি হচ্ছে এসে এবং কম্পোজিশন। এসে এবং কম্পোজিশনের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এইটাই হলো মূলত আমাদের বড় পরিসরে লেখার জায়গা, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই টপিকগুলো লিখতে বলেই একজনার লেখার গুণগত মান, কৌশল, সব বিষয়গুলো এখান থেকে বের করে আনা সম্ভব হয়। তাহলে এটাই আলোচনার বিষয়, এবং সাথে নিয়ে নতুন ফর্মুলা। ডেফিনেটলি ফর্মুলা তো অবশ্যই থাকবে, বিকজ ফর্মুলা না থাকলে তো আর এটা 20 দিনে জার্নি হতো না, রাইট? সো অবশ্যই ফর্মুলা দেখাবো। তো তার আগে আমরা দেখে নিই যে এসে লেখার আদর্শ মান, অর্থাৎ একটা এসে যে আমরা লিখব, পরীক্ষা অনেক সময় বলা থাকে যে তুমি 250, 300, 350 ওয়ার্ডের ভিতরে লেখো, তখন তো আর কোনো কথা থাকে না, সেটা নিয়ে কোনো বালাই নেই। বাট যদি বলা হয় যে একটা এসে লেখো, তখন অনেকটা কনফিউজড যে আসলে কত শব্দের মধ্যে লিখলে সেটা স্ট্যান্ডার্ড হবে। তো সেই আদর্শ মানটা নিয়ে কথা বলবো। আমি প্রথমত জুনিয়র সেক্টর নিয়ে বলি। ধরা যাক ক্লাস 6 থেকে 8 পর্যন্ত, গত ক্লাসেও খেয়াল করো 6 থেকে 8 পর্যন্ত প্যারাগ্রাফের লিমিটেশন দেখিয়েছিলাম, ওয়ার্ড লিমিট। আজকে যদি আমরা বলি যে এসের একটা কত ওয়ার্ড লিমিট হবে, 6 to 8, কোনো সংখ্যা উল্লেখ নেই, তাহলে মোটামুটি 180 থেকে 220 ওয়ার্ডের ভিতরে হলেই মানসম্মত স্ট্যান্ডার্ড হয়ে যায়। সেটাই যদি এসএসসি, এইচএসসি অথবা অ্যাডমিশন হতে পারে, অথবা আইএলস টাইপের হতে পারে, সেখানে কত? অবশ্যই সংখ্যা বেড়ে যাবে, ওয়ার্ড লিমিট বাড়বে, সেটা 250 থেকে 290 শব্দের মধ্যে। আরেকটু যদি আমি অ্যাডভান্স ওয়েতে বলি লেখার কথা, যে অ্যাডভান্স ডেসক্রিপটিভ বা আর্গুমেন্টেটিভ, বিশেষ করে বিসিএস পরীক্ষাগুলোতে এই তোমরা সংখ্যা এটা ব্যবহার করবে, 280 থেকে 350 শব্দ। আর যদি তারও বেশি শব্দের কথা উল্লেখ থাকে তাহলে তো সেটা লিখবে, বাট সংখ্যার কথা না বললে 280 থেকে 350, রাইট? এই হচ্ছে সংখ্যা। সবশেষে একটা সামারি লাইন রয়েছে, দেখো, 1 সেন্ট্রাল থিসিস, 5 প্যারাগ্রাফস। এই 1, তারপরে 3, তারপরে 1, এটাকে আমি এটা পরে বলবো তোমাদের। তার মানে 5টা প্যারাগ্রাফ থাকবে একটা এসের ভেতরে। ক্যান ইমাজিন? গত দিনে যখন আমরা প্যারাগ্রাফ নিয়ে কথা বলেছিলাম, সেখানে 1 সেন্ট্রাল আইডিয়া ছিল, কিন্তু আমরা এবার বলছি 1 সেন্ট্রাল থিসিস। থিসিস মানে হলো অনেক কিছুকে ঘিরে
একটা বিষয়কে হাইলাইট করা। তার মানে একটা বিষয় কিন্তু বাট চারপাশে অনেক বিষয় প্রধান প্রধান মনে হবে তোমার কাছে। থিসিসটা এরকমই, কোনো কোনো বিষয়টাকে ফোকাস দেওয়া হচ্ছে, সবগুলোই ফোকাসিং এবং সবগুলো মিলে আবার একটা বিষয়কে ফোকাস। দ্যাট মিন্স ওয়ান সেন্ট্রাল থিসিস, একটু বড় পরিসরে কথাগুলোকে থিসিস বলা হয়। সেখানে 5টি প্যারাগ্রাফ থাকবে। আর আমি যদি সহজ করে বলি যে একটা এসেতে 5টা প্যারা থাকবে। প্রথমে একটা প্যারা, এরপর হচ্ছে বডি, 3টা বডি, এবং সবশেষে হচ্ছে কনক্লুশন বা হচ্ছে উপসংহার। তো এই যে প্রথম অংশ, মাঝখানের বডি 3টা, তারপরে হচ্ছে একটা, এই সব মিলে হলো কয়টা? 5টা। 5টা প্যারাতে একটা আদর্শ মানের এসে হবে। অনেক সময় অনেক শিক্ষার্থীদের এই সমস্যা হয়, এমনকি আমারও স্টুডেন্ট লাইফ এটা হতো। আমি এসে লিখি বা কম্পোজিশন লিখি, প্যারাগ্রাফ তো 1 প্যারাতে শেষ হবে, কিন্তু এসে বা কম্পোজিশন লিখতে গেলে সেখানে প্যারা করতে হয়। এখন এই প্যারার সংখ্যা কয়টা হবে? তো আমার যেটা অভ্যাস ছিল সেটি হলো যে আমি প্যারা একটু বেশি করতাম, কারণ আমার দেখতে ভালো লাগতো 3-4 লাইন পর একটা প্যারা, 3-4 লাইন পর একটা প্যারা। কিন্তু আসলে এইভাবে লেখার ফল কিন্তু খুবই খারাপ, কারণ প্যারাগ্রাফের কোন প্যারাতে কি লিখতে হবে, কোন ধরনের বিষয়গুলোকে হাইলাইট করতে হবে, সেটার একটা ইঙ্গিত আছে, যেটা আমি তোমাদের আজকে দেখাবো। সব মিলিয়ে এই যে 5টা প্যারার ভেতরে আমাদের সব বিষয়গুলো একবারে ক্লিয়ার কনসেপ্ট আসবে, কোহেসিভ হবে, সুসংগঠিত হবে, এবং একটা পূর্ণতা আসবে। সব কিছু কনক্লুশনের মধ্যে দিয়ে একটা পূর্ণতা আসবে। সো এই 3টি ওয়ার্ডের রিফ্লেকশন ঘটবে 5টা প্যারার মধ্য দিয়ে, অ্যান্ড ডেফিনেটলি সেটাই হচ্ছে ওয়ান সেন্ট্রাল থিসিস। দ্যাট মিন্স দিস ইজ কল্ড অ্যান এসে, রাইট? তো এটা মোটামুটি প্রাথমিক ধারণা। দেখো, আমি তোমাদের যদি একেবারে ছোট ছোট ফানি বিষয় নিয়ে কথা বলতাম তাহলে তোমরা অনেক খুশি হতে। এখনকার ক্লাসগুলো, শেষের ক্লাসগুলো হয়তো একটু ভারী ভাব গাম্ভীর্যপূর্ণ হচ্ছে। আমি জানি না তোমরা ব্যথিত হচ্ছ কিনা, বাট যেহেতু এটি একটি পূর্ণাঙ্গ আয়োজন, এই আয়োজনের পর তোমরা বড় বড় পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেখানে এটা রিফ্লেকশন কাজে লাগাবে। তো আমি চাচ্ছি যে একেবারে ট্রু ইনফরমেশনগুলো দিতে, যাতে তোমাদের বেসিক ফাউন্ডেশনটা গড়ে ওঠে এর উপর ভিত্তি করে। আমি এর আগেও প্রথম ক্লাসের দিকেও বলেছিলাম যে এই আয়োজনটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং শেখার একেবারে বেসমেন্ট। এটার উপর ভিত্তি করেই তুমি সব কিছু নতুন করে আবিষ্কার করবে। সো ছোট, ফানি আর চমকপ্রদ বিষয়গুলো দিয়ে শুধু টাইম ওয়েস্ট করাটা এই জার্নির মেন উদ্দেশ্য নয়। ওয়েল, সো আশা করি এনজয় করছো। আর যারা মনে করছো খুব কষ্ট, এগুলো আমি মাথায় নিতে পারবো না, আমি তো ভেবেছিলাম শর্টকাট টেকনিকে ভরপুর, আমি বলবো যে এটা তোমার ভুল ধারণা ছিল, কারণ এটা অত্যন্ত ইফেক্টিভ একটা কোর্স। এই কোর্সটি করার পর নতুন কোনো তথ্যের জন্য যেন আর কারোর কাছে যেতে না হয়, সেটি হচ্ছে মূল উদ্দেশ্য। ব্যাপারটা এরকম যে একজন বিসিএস পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার আগে আমার 20টা ক্লাস একবার দেখে নেবে। একজন অ্যাডমিশন পরীক্ষার্থী তার রাইটিং যদি পার্ট থাকে অ্যাডমিশনে, এই ক্লাসগুলো সে একবার দেখে নেবে। একাডেমিকের কোনো শিক্ষার্থী যদি মনে করে তার রাইটিং অংশে ভালো করা দরকার, কোন কোন জায়গাটায় তাকে এখন থেকে ফোকাস দিতে হবে, তাহলে সে আমার এই ক্লাসগুলো দেখে নেবে। দ্যাট মিন্স প্রতিটা সেক্টরের শিক্ষার্থীর জন্য এই আয়োজনটা হচ্ছে ইউনিভার্সাল, সার্বজনীন, সব সময়ের জন্য, যে কোনো সময়, যে কোনো সালের জন্য। ঠিক আছে? সো অবশ্যই তথ্যগুলো হতে হবে সেই রকম মানের সমৃদ্ধ। দ্যাটস ওয়াই আশা করি তোমরা ব্যাপারটাকে এনজয় করছো। আমরা পরবর্তী স্লাইডে দেখাবো এসে এবং কম্পোজিশনের মধ্যে একটা পার্থক্য, সেটা দেখে আমরা পরবর্তী স্লাইডে যাব। কিন্তু আমি ভুলে যাইনি হোমওয়ার্কের কথা। ওয়ার্ড লিস্ট হোমওয়ার্ক ছিল গত দিন পর্যন্ত 320 পর্যন্ত। আলহামদুলিল্লাহ, যারা পড়েছো, কমপ্লিট করে আমার আজকের ক্লাসে অ্যাটেন্ড হয়েছে, একটু ঝটপট করে একটু জানান দাও। এই তো আয়োজন শেষ হতে চললো। আর কয়েকটা দিন আমার কথা একটু রাখো, কষ্ট করে না হয় প্রমিসটা রক্ষা করো ইনশাআল্লাহ। এরপর না হয় তুমি তোমার নিজেকে ছেড়ে দেবে, আর আমি কোনো দিন প্রশ্ন করব না হোমওয়ার্ক হলো কি না। এখন না হয় একটু শৃঙ্খলে বাঁধলাম। ওয়েল, সো যারা পড়াশোনা কমপ্লিট করে হোমওয়ার্ক শেষ করে লাইভ অ্যাটেন্ড হয়েছে জানাও, আর আজকের হোমওয়ার্কটা একটু নিয়ে নাও। চ্যাপ্টার 1, চেঞ্জিং ওয়ার্ডস। এখানে আমরা সবাই ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বইটা ওপেন করো, এবং আজকে তোমরা নাও 321 থেকে। আলহামদুলিল্লাহ, 321। ভিন্ডিকেশন, নাউন, ভিন্ডিকেট, ভিন্ডিকেটিভ, আর হচ্ছে ভিন্ডিকেটিভলি। সো তোমাদের কাজ হচ্ছে প্রথমে ডেরিভেটিভসগুলো একটু দেখে নেওয়া, তারপরে অ্যাজ ইউজুয়াল পার্টস অফ স্পিচ, বাংলা অর্থ, সেই শব্দ দিয়ে কোথায় সুন্দরভাবে ট্রান্সলেশন করা হলো, কোথায় ব্যবহার করা হলো, এবং তার বাংলা অর্থ। এইভাবে করে প্রতিটাই দেখতে থাকবে। 321 থেকে শুরু হবে এবং এটা চলতে থাকবে, এবং পড়বো আমরা কতবার? 20 বার।
মুখস্থ করবো এই কথাটি কখনো ভাববো না, এটা ভেবে পড়তে বসবো না। জাস্ট রফিক স্যার বলেছে 20 বার পড়তে হবে, আমি 20 বার পড়বো। হ্যাঁ, এই পড়তে থাকো, দেখো 10 বার পার হলেই তোমার মনে হবে যে আর না পড়লেও চলবে। কাদের কাদের এমন মনে হয়েছে যে 20 বার পড়া লাগেনি স্যার, 10 বারের পরেই আমার আত্মবিশ্বাস চলে এসেছে এবং প্রায়গুলো আমি মানে পেরেছি, বা এরকমটাই আমার হয়েছে? একটু কমেন্টে জানাও, আমি তোমাদের দেখতে চাই। ওয়েল, সো এভাবে 321 থেকে শুরু হবে আমাদের এবং চলতে থাকবে আলহামদুলিল্লাহ। এভাবে আমরা চালিয়ে যাব এবং পৌঁছে যাব আজকের আমাদের শেষ গন্তব্য 350 পর্যন্ত। অ্যান্ড এই হচ্ছে 350, এটা পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক। সাথে এটাও জানিয়ে রাখি, আমাদের 400টা ওয়ার্ডের মানে 400টা ওয়ার্ড পড়ার আমাদের টার্গেট ছিল। আমরা প্রতিটাতে 4টা করে ফর্ম, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সে অনুযায়ী আমরা 1600 শব্দ আমরা শিখেছি এই পুরো আয়োজনে। এটি আমাদের ইচ্ছা ছিল। তো যেহেতু আজকে 18তম আয়োজন, আগামী দিন আমরা যদি আরও 30টা নিই তাহলে দেখাচ্ছে, এখন তো 30টা করে আমরা নিচ্ছি, তাই না? তাহলে আগামী দিনে 50-এর সঙ্গে 30টা যুক্ত করলে 50, 60, 70, 80, তার মানে 19তম দিনে তোমরা 80 পর্যন্ত হোমওয়ার্ক পাবে। আর ঠিক এর পরের দিন 380 থেকে 400 পর্যন্ত আলহামদুলিল্লাহ, সেদিন 20টা। তার মানে আমি এই পরবর্তী 2 দিন এটা বলি বা না বলি, আমি তো 19তম দিনে অবশ্যই বলবো নেক্সটের দিন, বাট 20তম দিনে তো আর হোমওয়ার্ক দিয়ে সেটার পরে আমি ক্লাসে এসে তোমাদের বলছি না, বাট এখন থেকেই বলছি যে আমাদের আগামী 2 দিন, নেক্সট 19তমতে থাকবে আমাদের 351 থেকে 380, আর 20তম ক্লাসে সেটি আমি শুধু বলে দেবো এখনই থেকে, তোমরা চাইলে পড়াশোনা শুরু করতে পারো 380 থেকে 400 পর্যন্ত। আলহামদুলিল্লাহ, এর মধ্য দিয়ে আমরা 1600 ওয়ার্ড পড়ে ফেললাম। এটি আমরা সেই দিন বলতে চাই ইনশাআল্লাহ। কেমন? ব্যাস, এবার চলো আমরা পড়ায় ফিরে যাই। এই তো স্লাইড, এখানে দেখাবো তোমাদের আমি এসে ভার্সাস কম্পোজিশন, অর্থাৎ এসে এবং কম্পোজিশনের একটা তুলনামূলক পার্থক্য। আমিও যখন আমার জীবনে শুরু হলো শিক্ষা জীবনের এই ব্যাপারটা, ইংরেজি শেখার ব্যাপারটা, কিউরিয়াস মাইন্ডেড ছিলাম যখন, তখন আমার প্রায়শই এই প্রশ্নটা আসতো যে এসে আর কম্পোজিশনের মধ্যে পার্থক্য কী। তো আমি জিজ্ঞাসা করেছিলাম এক অনারেবল টিচারকে, আমার এক টিচারকে জিজ্ঞাসা করেছিলাম যে এসে আর কম্পোজিশনের মধ্যে পার্থক্য কী। তো উনি সেই সময় বলেছিলেন যে এসে হলো একবারে টানা লেখা, মানে এসেতে কোনো শিরোনাম থাকবে না, আর কম্পোজিশনে শিরোনাম দিতে হবে, ইন্ট্রোডাকশান, ইউজ অফ মোবাইল ফোন, ডিমেরিটস অফ মোবাইল ফোন। হ্যাঁ, তো আমি বললাম স্যার এটাই কি পার্থক্য বলেছিলাম? তো বললো হ্যাঁ এটাই পার্থক্য, এসে হলে টানা লিখে যেতে হবে আর কম্পোজিশনে অবশ্যই শিরোনাম দিতে হবে। তো আসলে আমি সেটাই ভেবে রেখেছিলাম, কিন্তু পরবর্তীতে গবেষণা, নিজে জানা, এসব কিছুর মধ্যে দিয়ে জেনেছি যে শিরোনাম অর্থাৎ ইন্ট্রোডাকশান লেখা না লেখা এগুলোর সাথে এসে বা কম্পোজিশনে আসলে তেমন কোনো সম্পর্ক নেই। মৌলিক পার্থক্য কোথায় একটু জেনে নাও। এসে যেটা একটি নির্দিষ্ট বিষয়ের উপরে, এখানে থাকবে যুক্তি, থাকবে বিশ্লেষণ এবং মতামতমূলক লেখা, যেটাকে আমরা বলি থিসিস। যেটাকে আমরা কি বলি? আমরা বলি থিসিস। এবং মজার কথা তোমরা জেনে থাকবে, এসের সমার্থক শব্দ হচ্ছে থিসিস। এসের সমার্থক শব্দ হচ্ছে থিসিস, এবং এসেরই আবার সমার্থক শব্দ হচ্ছে কম্পোজিশন। অদ্ভুত না? এসে এর সমার্থক শব্দ হচ্ছে থিসিস বা কম্পোজিশন। এবার আসো, কম্পোজিশনটাকে কি বলা হচ্ছে? বলা হলো যে কোনো সংগঠিত লেখা, স্পেসিফিক একটা লেখা, যেমন সেটা হতে পারে এসে, সেটা হতে পারে প্যারাগ্রাফ, সেটা হতে পারে স্টোরি রাইটিং, সেটা হতে পারে লেটার, হতে পারে রিপোর্ট রাইটিং, এই সব কিছুর সাধারণ নাম। তার মানে আমরা যদি বলি যে এসে, দিস ইজ কল্ড কম্পোজিশন। আমরা যদি বলি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ইজ অলসো কম্পোজিশন, কিন্তু সাইজে ছোট আর বড়, স্টোরি, লেটার সবগুলোই। আমরা যদি পুরো ব্যাপারটাকে একটু সামারি করি, একটু সামারিটা খেয়াল করো, প্রত্যেকটা এসেই হচ্ছে কম্পোজিশন। ওই যে বললাম এসে সমর্থক শব্দ হচ্ছে কম্পোজিশন বা থিসিস, তার মানে এসেও যা কম্পোজিশনও তাই। সুতরাং ওই যে টাইটেল বা শিরোনাম যেটার কথা বললাম প্রথমে, ওইটা থাকুক বা না থাকুক এটা আসলে কোনো যায় আসে না, প্রত্যেকটা এসেই হচ্ছে মূলত কম্পোজিশন। কিন্তু জেনে রাখতে হবে প্রতিটা কম্পোজিশন এসে নয়, অর্থাৎ প্যারাগ্রাফ কিন্তু এসে হতে পারে না, স্টোরি কিন্তু এসে হতে পারে না, হ্যাঁ লেটার কিন্তু এসে হতে পারে না। কিন্তু আমরা যদি বৃহত্তর
বৃহত্তর স্বার্থে বৃহত্তর ভাবনা থেকে বলি, তাহলে সমস্ত এসে মূলত কম্পোজিশন, ঠিক আছে? বাট সকল কম্পোজিশনই কিন্তু এসে নয়। এই কথাটা জাস্ট মনে রেখো তোমরা, এসে এবং কম্পোজিশনে এই হচ্ছে মৌলিক পার্থক্য। এবার আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো ফার্স্টেই আমরা একটু ফর্মুলা দেখি। আমাদের মূল ফোকাস থাকবে এসে, কারণ এসে আর কম্পোজিশন যেহেতু প্রায় একই বিষয়, এসেটা নিয়ে একটু কথা বলি আমরা। ওয়েল, এবার দেখব আমরা এসে লিখতে গেলে যে ফর্মুলা জানা খুব আবশ্যক। ফর্মুলাটা হচ্ছে OCT, আর তার সাথে PEEL পিল, আর এর সঙ্গে সবশেষে কনক্লুশন। তার মানে আমরা একটা এসেকে 3টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে OCT, একটা হচ্ছে পিল, আর একটা হচ্ছে কনক্লুশন। এই ব্যাপারটাকে একটু বুঝিয়ে বলি তোমাদের। যেমন ও মিনস হচ্ছে ওপেনিং একটা সেন্টেন্স, সি মিনস হচ্ছে কনটেক্সট, বিস্তারিত বলছি একটু পরে, আর টি মিনস হচ্ছে থিসিস। আর যেখানে পিল দেখছো না, পি মিনস হচ্ছে পয়েন্ট, প্রথম পি, প্রথম ই মিনস এভিডেন্স বা এক্সাম্পল, পরের এটা হচ্ছে এখানে থাকবে এক্সপ্লেনেশন, এবং সবশেষে এল মিনস হচ্ছে লিঙ্ক, আর সবশেষে উপসংহার থাকবে। এই যেখানে 3x মানে হলো 3টা থাকবে, অর্থাৎ এইরকম থাকবে 3টা। সহজ করে এবার একটা কথা বলি, তোমরা প্রথমে একটা জিনিস দেখেছিলে 1 প্লাস 3 প্লাস হচ্ছে 1। তোমাদের কি মনে হয় প্রথমে এরকম একটা জিনিস দেখেছিলে? একটু মনে করে দেখো, ব্র্যাকেটের ভিতরে ছিল। আমি বলেছিলাম কি যে আমি তোমাদেরকে এটা পরে দেখাবো, মনে আছে তোমাদের? এখন একটু ছোট্ট করে বলি তোমাদের, আমরা যখন প্যারাগ্রাফ শিখিয়েছিলাম সেখানে কিন্তু ওপেনিং শুধু একটা সেন্টেন্স ছিল, এরপরে কিন্তু প্যারাগ্রাফ শুরু করেছিলাম। কিন্তু বলা হচ্ছে প্রথম যে প্যারাটা থাকবে, প্রথম যে প্যারা, সেই প্যারাতে 3 থেকে 4টা লাইন থাকবে। প্রথমটা থাকবে ওপেনিং, তারপরে থাকবে কনটেক্সট, তারপরে থাকবে ব্যাপারটাকে আরেকটু বিস্তারিত করে থিসিস। এইটাকে আমরা বলছি একটা প্যারা। এরপর পিল, দ্যাট মিনস হচ্ছে বডি, এটাও একটা প্যারা। এরকম প্যারার সংখ্যা থাকবে 3টা, এবং প্রতিটা প্যারাতেই থাকবে একটা বিশেষ পয়েন্ট, সেটা এভিডেন্স, সেটাকে এক্সাম্পল দিয়ে বোঝাবো, সেটাকে বিস্তারিত করে বোঝাবো, এবং একটা লিঙ্ক তৈরি করব পরের প্যারার সাথে, এবং সবশেষে থাকবে আরেকটা প্যারার নাম হচ্ছে কনক্লুশন। এই জন্য OCT এই সব কিছু মিলে একটা প্যারা, 3x পিল, দ্যাট মিনস হচ্ছে 3টা বডি 3টা প্যারা, আর কনক্লুশন হচ্ছে একটি প্যারা। এই সব মিলে হচ্ছে কত বলো তো? 5 প্যারাগ্রাফস। আমি কিন্তু একটু আগে বলেছিলাম 5 প্যারাগ্রাফস। এই 5টা প্যারাগ্রাফস মিলে কিন্তু একটা আদর্শ মানের এসে তৈরি হবে আমাদের। এখন আমি একেবারেই তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দিয়ে সহজ করে বোঝাবো যে কিভাবে কোথায় এগুলোর প্রয়োগ ঘটে, ওপেনিং সেন্টেন্সটা কেমন হবে, কনটেক্সট কেমন হবে, থিসিস কেমন হবে, এটসেট্রা। চলো এবার আমরা একেবারে বাস্তব এক্সাম্পলে প্রবেশ করি। ওকে, আমরা প্রথমে একটা প্যারা দেখব। বাট দেখো, এই প্যারায় কিন্তু বলা নেই যে কোন বিষয় নিয়ে আমরা লিখছি। তোমরা একটু ধারণা নেবে যে আসলে কোন বিষয়ের উপরে আমরা একটা এসে লিখছি। অর্থাৎ আমি আমার পুরো লেখাটা শেষ করার পর সবগুলোকে কপি করে একসাথে করে তোমাদেরকে দেখাবো যে আমি একটি আদর্শ মানের এসে লিখেছি। এবং এই আদর্শ মানের এসে তুমি যখন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে লিখবে, বিশ্বাস করো, মুখস্থ করে যে লেখা বা অন্যজন লিখেছে তার থেকে তুমি অনেক অনেক বেটার তুমি মার্কস পাবে। একটা ছোট্ট ঘটনা এই মর্মে তোমাদের শেয়ার করি। রাজশাহী বিশ্ববিদ্যালয়, তোমরা জানো যে ইংরেজি MCQ পরীক্ষা হবার পরেও, নর্মালি পরীক্ষা হওয়ার পরেও ইংরেজি ডিপার্টমেন্টে চান্স পাওয়ার জন্য তাকে আবার একটা লিখিত পরীক্ষা দিতে হয়। এই লিখিত পরীক্ষাতে এসে কম্পোজিশন থাকে, পোয়েট থেকে সামারাইজিং, এরকম কিছু বিষয় আসে। তো বারবারই অনেক শিক্ষার্থী দেখা যায় সেখানে চান্স পায়, আবার অনেকে পায় না। এর নেপথ্যে কারণ খুঁজলে যেটি পাওয়া যায়, আমাকে অনেক সময় অনেক শিক্ষার্থী বলে যে স্যার একটা সাজেশন দেন, বা কোনো কোনো সময় অনেকে একটা টপিক লেখে আমাকে দেখাতে চায়। তো এমনই একটি ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কোনো এক সময়ের ঘটনা। তো স্টুডেন্টটা, ওই ব্যাচে 3-4 জন স্টুডেন্ট ছিল, তার ভিতরে আমি একটি টপিকে লিখতে দিই, এবং টপিকে লিখতে দেওয়ার ফলে আমি বারবারই প্রথম থেকেই দেখতাম যে তারা লিখতে পারে। বাট সমস্যা হয় যেটা, যে কেউ কেউ এমনি লেখে, ফ্রি হ্যান্ড রাইটিং ভালো, কিন্তু সিস্টেম মেনটেন করে যে লিখতে পারার ব্যাপারটা, এর ভিতরে শুধুমাত্র এই 4-5 জন, মানে সংখ্যাটা এক্স্যাক্টলি মনে নাই, একটা শিক্ষার্থী বারবারই ভালো করতো। আমি বলতাম যে তার সব কিছু ঠিক আছে, যেমন তোমার ওপেনিং সেন্টেন্স, কনটেক্সট, থিসিস, একটা লেখার যে প্যাটার্ন ঠিক আছে, এবং কাকতালীয়ভাবে, এবং এটাই হওয়ার কথা, সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পায়।
আর বাকিরা সবাই তো আর দেয়নি, তার ভিতরে 2-4 জন ছিল যারা পরীক্ষা দিয়েছিল, তারা টিকেনি। এমসিকিউ রিটেন পাশ করার পর যে এমসিকিউ সরি কি বলে রিটেন পরীক্ষা দিতে হয়, আমি সেখান থেকে একটা বিষয় অভিজ্ঞতা অর্জন করেছি যে যদি কেউ একেবারে মেথডিক্যালি বা যে পদ্ধতিতে বলা হচ্ছে সেই পদ্ধতি অনুসরণ করে যদি লেখে, তাহলে যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় টেকার সম্ভাবনা অন্যদের তুলনায় অনেক বেশি। আমি সেই শিক্ষার্থীর বাস্তব গল্প দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। সো তোমাদের কাজ হচ্ছে আমি যে সিস্টেমগুলোর কথা বলছি এইগুলো মাথায় গেঁথে নিবে, আর এটাই তুমি অ্যাপ্লাই করবে রিটেন কোনো পরীক্ষায়। সেটা হতে পারে ভার্সিটির ক্ষেত্রে, বিসিএস এর ক্ষেত্রে, সেটা হতে পারে আইএলস এর ক্ষেত্রে, অ্যান্ড ডেফিনেটলি একাডেমিক তো বটেই। সেখান থেকে অভ্যাসটা শুরু হবে, রাইট? সো এটা খুব খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। আচ্ছা, ইন্ট্রোডাকশান আমি এটা জাস্ট বোঝানোর জন্য বলেছি। এসেতে আমরা সাধারণত এগুলো সূচনা দিই না, আমরা সরাসরি লেখা শুরু করি, একটা টাইটেল দিয়ে আমরা লেখা শুরু করি। তো বলা হচ্ছে এক লাইনে পাঠককে আকর্ষণ করার মতো আমরা একটা ওপেনিং সেন্টেন্স লিখব শুরুতেই। সো এভরি সেকেন্ড আই স্টুডেন্ট লসেস ফোকাস, প্রতিটা মুহূর্তে একজন শিক্ষার্থী তার মনোযোগ হারায়। আ ড্রিম স্লোজ ডাউন, আর তখনই স্বপ্নটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায়। আচ্ছা, প্রথম লাইন দেখে কি বোঝার কোনো উপায় আছে যে আমি আসলে কোন টপিক নিয়ে একটা এসে লিখছি? মোটেই না। বাট পাঠক একটু চমকে গেল, বাহ কি চমৎকার একটা লাইন। পরীক্ষক একটু থেমে গেল, বাহ কি চমৎকার একটা সেন্টেন্স স্টুডেন্ট লিখেছে, একটু পড়ি তো। এবার সি দ্যাট মিনস কনটেক্সট, 1 বা 2 লাইনে বলো এই লেখাটা কোন বিষয় বা কেন গুরুত্বপূর্ণ। এবার আর ভনিতা না করে তুমি মূল বিষয়টাকে এবার 1-2 লাইনে বলে ফেলো। ইন টুডেজ ওয়ার্ল্ড, আজকের এই পৃথিবীতে টাইম ম্যানেজমেন্ট ইজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট চ্যালেঞ্জেস ফর দি স্টুডেন্ট। তার মানে টাইম ম্যানেজমেন্টকে আমরা ফোকাস দিলাম, যে টাইম ম্যানেজমেন্ট করাটা হচ্ছে একজন শিক্ষার্থীদের জন্য, মানে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে কঠিন একটা চ্যালেঞ্জের বিষয়, রাইট? মোটামুটি কিন্তু মূল বিষয় আমি বুঝে ফেললাম। এবার থিসিস করছি। এই থিসিস মানে কি, তোমার মতামত কি, এবং কোন 2-3টি কারণ বা দিক নিয়ে লিখবে, মানে একটু ফোকাস দিতে চাচ্ছ মূল বিষয়টাকে, এবং তুমি বোঝাতে চাচ্ছ যে আমি সামনে যে কথাগুলো বলবো, আমার বডিতে যে কথাগুলো থাকবে, PEL যে শর্টকাট একটু পরে দেখব, সেখানে যে কথাগুলো থাকবে সেগুলো কাকে ঘিরে। তো বলা হচ্ছে দিস এসে আর্গিউজ দ্যাট স্টুডেন্টস ক্যান ম্যানেজ টাইম। তো এই এসেতে যে বিষয়টিকে তুলে ধরা হবে সেটা হলো যে শিক্ষার্থীরা সময় ম্যানেজ করতে পারে ভালোভাবে বাই প্ল্যানিং এ হেড, ভালো করে প্ল্যানিং করার মাধ্যমে, অ্যাভয়েডিং ডিস্ট্রাকশনস, বিচ্ছিন্ন মনোভাব বর্জন করে, অ্যান্ড বিল্ডিং ডেইলি হ্যাবিটস, প্রতিদিন সুন্দর অভ্যাস গঠন করার মাধ্যমে। আমি একটা ফুল কনসেপ্ট দিয়ে ফেললাম, 2-3টা কারণ দেখালাম এবং কিছু দিক বললাম, আমার লেখার রিজনটা আমি তুলে ধরলাম। এবার আমরা বডিতে প্রবেশ করব, মানে প্রথমে আমার হয়ে গেল একটা প্যারা। তাহলে আমি এখান থেকে যদি কপি করি এই লাইনটা এবং এই লাইনটা এবং এই লাইনটা, ওকে আমি কপি করলাম, অ্যান্ড দেন আমি এখানে রাখলাম, এখানে আমি রাখলাম। সো ফাইনালি আমি এই প্যারাটা এখান থেকে রেডি করলাম। আমার প্রথম প্যারাটা রেডি হয়ে গেল, প্রথম প্যারাটা রেডি হয়ে গেল। এবার একটা স্যাড নিউজ তোমাদের বলি, আমি এইরকম বইয়ের সংখ্যা খুব কমই দেখি। বাংলাদেশের এই ঘটনাগুলো এখন খুব ঘটছে। এই ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করে কোনো এসে বা প্যারাগ্রাফ লেখা হয় না, হরহামেশায় লিখে ফেলা হচ্ছে এবং সেটাই স্টুডেন্টরা মুখস্থ করছে, পরীক্ষাতে লিখছে। কিন্তু পরীক্ষায় যেটা হয়, বিশেষ পরীক্ষার কথা বলি, ভার্সিটি পরীক্ষার কথা বলি, রিটেন পার্টগুলো, যে সকল অনারেবল টিচার্সরা দেখেন ওনারা কিন্তু অনেক পুরনো মানুষ এবং অভিজ্ঞ। ওনারা কিন্তু এই বিষয়গুলো প্রচুর মেনটেন করেন, যে তোমার লেখার মধ্যে শুরুতেই ওপেনিং সেন্টেন্স রয়েছে কিনা, একটা আকর্ষণ করার মতো বাক্য, পরবর্তীতে কনটেক্সট 2-3 লাইন কিছু লিখেছো কিনা, এরপরে থিসিস টাইপের 2-1টা বাক্য আছে কিনা। একবার ভাবো তো, এই মেথডটা কেউ যদি অ্যাপ্লাই করে তার লেখায়, আর একজন শুধু ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ লিখতে পারে, দ্যাটস এনাফ মনে করে এবং সে ভাবে আমি সব তো লিখতেই পারি, তার লেখা আর যে এই কোডিং ফর্মুলা মেনটেন করে লিখবে, দুইটার লেখা কি এক হবে এবং দুইজনে কি সমান পরিমাণে মার্কস পাবে বলে তোমার মনে হয়? একটু আমাকে জানাও। এই যদি তোমার আত্মবিশ্বাস হয় যে দুজনেই সমান পাবে, তাহলে তো সত্যি তুমি অন্ধকারে আছো। আজকের পর তুমি বুঝে নাও, ফ্রি হ্যান্ড রাইটিং মানে শুধুই লিখতে পারা নয়, বিশেষ ফর্মুলা মেনটেন করে সঠিক কোডিং ইউজ করেই সেটা লিখতে হবে আমাদের, রাইট? আচ্ছা, প্রথম আমাদের
প্যারাটা লেখা শেষ হলো। এরপর কিসে যাবো বলো তো? এরপরে আমরা বডিতে প্রবেশ করব। বডি কয়টা? 3x, মনে আছে? 3বার আমরা 3টা বডি লিখব। আচ্ছা, এবার আমরা আরেকটা প্যারা লিখব যেটাকে আমরা বডি বলছি, আর আমাদের শর্টকাট টেকনিকটা বা ফর্মুলাটা কি ছিল? পিল, PEEL। পি মানে একটা পয়েন্ট থাকবে, এখানেও একটা টপিক সেন্টেন্স থাকবে, একটা প্যারার টপিক সেন্টেন্স। আবার এখানে কিছু এভিডেন্স বা এক্সাম্পল থাকবে, তথ্য বা উদাহরণ, অভিজ্ঞতা এগুলো প্রকাশ করার সুযোগ থাকবে, এক্সপ্লেনেশন থাকবে, কেন কিভাবে একটু যুক্তি উপস্থাপন, এবং লিঙ্ক করব আমরা শেষ লাইনটা, অর্থাৎ আমরা যে প্যারাটা লিখব এই শেষ লাইনটা পরের যে বডি 2 হবে বা প্যারা যে 2 হবে তার প্রথম লাইনের সাথে থাকবে সঙ্গতিপূর্ণ, মানে অনেকটা চেইনের মতো, এক সূত্রে গাথা। আমি দেখাবো তোমাদের। যেমন আমরা লেখা শুরু করছি, আমাদের কিন্তু লেখা ওটাই চলছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে, ওই বিষয়টাই চলছে আমাদের। এবার অ্যাবাউট প্ল্যানিং, আমরা বডি 1-এ অ্যাবাউট প্ল্যানিংটাকে ফোকাস দেব। এটা ব্র্যাকেট লিখেছে, এটা তোমার বোঝার জন্য, কোনো শিরোনাম নয় এটা। এবার আসো, ফার্স্ট প্রথমেই বলা হচ্ছে প্ল্যানিং হেল্পস স্টুডেন্ট ইউজ টাইম প্রপারলি। প্রথমত পরিকল্পনা শিক্ষার্থীদের সঠিকভাবে সময় ব্যবহার করতে সাহায্য করে। এটা কিন্তু আমাদের টপিক সেন্টেন্স। সো প্ল্যানিং এবং হচ্ছে ইউজ টাইম, সময় ব্যবহার করা প্রপারলি, এই ব্যাপারটাকে আমরা খুব বেশি ফোকাস দিলাম। এবার আমরা পরের বাক্যটা একটু উদাহরণ যুক্ত করতে পারি। এক্সাম্পল, হোয়েন আই স্টুডেন্ট মেক্স আ ডেইলি শিডিউল। উদাহরণস্বরূপ একজন শিক্ষার্থী যদি দৈনন্দিন একটি রুটিন তৈরি করে, হি নোজ হোয়াট টু ডু অ্যান্ড হোয়েন টু ডু ইট। তখন সে বুঝতে পারে বা সে জানতে পারে কখন এবং কিভাবে সেটা করতে হবে। আমরা কিন্তু একটা এক্সাম্পলও দিতে পারছি। ক্যান ইমাজিন, তুমি কি আগে জানতে যে এসের ভেতরে প্রতিটা বডি, প্রতিটা প্যারার প্রথমটা আবার হয় তোমার টপিক সেন্টেন্স, তার ভিতরে একটা এক্সাম্পল দেওয়া যায়, তার ভিতরে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় এবং করতে হয়, এটা নিয়ম। তুমি কি জানতে? জানলে তো ভালো, না জানলে এটা ভালো করে জেনে নাও এবং মেনে নাও। এরপরে বলা হচ্ছে যে একটু ব্যাখ্যা করতে পারো তুমি। দিস রিডিউসেস, এই যে এই ব্যাপারগুলোকে এখন ব্যাখ্যা করছে, এর ফলে কি হচ্ছে? দিস রিডিউসেস কনফিউশন অ্যান্ড সেভস ভ্যালুয়েবল স্টাডি টাইম। আর এটি কি করছে? বিভ্রান্তি কমাচ্ছে এবং মূল্যবান পড়ার সময় বাঁচায়। একটু বিস্তারিত বলার সুযোগ পাচ্ছি। এবং সবশেষে একটি বাক্য, দেয়ারফর, দেখো কথাটা এমন মনে হচ্ছে যে এটা মনে হয় পুরো একটা প্যাসেজের মতো, সবশেষটা আমি উপসংহার দিয়ে শেষ করছি, দেয়ারফর। অবশ্যই একটা এসের ভিতরে অনেকগুলো প্যারাগ্রাফ থাকে, তার মানে প্রতিটা প্যারাই হচ্ছে একটা প্যারাগ্রাফের মতো, মানে প্রতিটা বডি হচ্ছে এক একটা প্যারাগ্রাফের মতো। দেয়ারফর, অতএব, গুড প্ল্যানিং ইজ দ্য ফার্স্ট স্টেপ টু সাকসেস। তাই ভালো পরিকল্পনাই সাফল্যের প্রথম ধাপ। এখন এই কথাটা আমি সুন্দর করে শেষ করলাম। দেখো, প্রথম লাইনের সাথে আমি সুন্দর সম্পর্ক রাখলাম। প্ল্যানিং একটা সুন্দর কথা, এবং মজার কথা হলো আমরা দ্বিতীয় যে বডিটা দেখব, বডি 2 বা প্যারা 2 দেখব, সেখানে দেখবে এই শেষের যে লাইনটা আছে, শেষ লাইনটা দ্বিতীয় বডি 2 এর প্যারার প্রথম লাইনের সাথে সঙ্গতিপূর্ণ থাকবে। দেখবে, আমি চলো দেখাই তোমাদের। আমি একটা কাজ করি, এই লাইনটা, শেষ লাইনটা এখান থেকে আমি কপি করে রাখি, হ্যাঁ, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, ওকে, এই যে দেখো আমি এই লাইনটা এখান থেকে এখানে নিয়ে আসলাম, ফ্রম বডি 1 থেকে লাস্ট লাইনটা লিঙ্ক আপ আইডিয়া। আমরা আইডিয়াটাকে লিঙ্ক আপ করবো পরের যে প্রথম লাইনটা থাকবে তার সাথে, মানে আমরা চেন করে দিচ্ছি আগেরটার সঙ্গে পরের বডির একটা চেন করে দেব, জাস্ট লিঙ্ক আপ। এখানে অ্যাবাউট ডিস্ট্রাকশন, এই মানে বিচ্ছিন্নতার যে ব্যাপারটা সেটাকে আমরা তুলে ধরবো। সেকেন্ডলি, প্রথমত ছিল ফার্স্টলি, এবার বলছি সেকেন্ডলি, অ্যাভয়েডিং ডিস্ট্রাকশনস। তো এই যে ডিস্ট্রাকশনসের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে প্ল্যানিং করলে কি হয় আর প্ল্যানিং না থাকলে কি হয়, কাছাকাছি বিষয়। পরিকল্পনা, মনোযোগ আর মনোযোগ নষ্টকারী, ওইটার সঙ্গে এইটা অনেকটা কানেক্টেড। ওকে, ফার্স্ট স্টেপ টু সাকসেস, এটা হচ্ছে সফল হবার প্রথম শর্ত। আর মনোযোগ নষ্টকারী বিষয়গুলো এড়িয়ে চলা মনকে একাগ্র করে। তার মানে মনোযোগ নষ্ট করা এবং পরিকল্পনা করা একে অপরের বিপরীত হতে পারে, কিন্তু একে অপরের পরিপূরক। মানে ওইটা না করলে এটা হয়, এটা না করলে ওটা হয়, ব্যাপারটা ঠিক এরকম। সো এই লিঙ্ক আপগুলো তোমাদেরকে শিখতে হবে। সেকেন্ডলি, অ্যাভয়েডিং ডিস্ট্রাকশনস, কিপ দ্য মাইন্ড ফোকাসড। দ্বিতীয়ত হচ্ছে মনোযোগ নষ্টকারী বিষয়গুলো এড়িয়ে চলা, কি বলে, এড়িয়ে চলা মনকে একাগ্র রাখে। এবার আমরা আবার উদাহরণ দিচ্ছি।
বাট একটা মজার বিষয় লক্ষ্য করো, আগে ছিল ফর এক্সাম্পল, ওই সমর্থক শব্দ আমি ইউজ করছি ফর ইনস্ট্যান্স। আমি গত ক্লাসে যখন তোমাদের ক্লাস নিয়েছিলাম 17, সেখানে প্যারাগ্রাফের সময় দেখিয়েছিলাম যে সমর্থক শব্দগুলো আমরা ইউজ করবো, একই রকমের শব্দগুলো নয়। সো ফর ইনস্ট্যান্স, টার্নিং অফ মোবাইল নোটিফিকেশনস ডিউরিং স্টাডি টাইম, বলা হচ্ছে যেমন পড়াশোনার সময় মোবাইলের নোটিফিকেশন বন্ধ রাখা হেল্পস স্টুডেন্ট স্টে অ্যাটেন্টিভ, শিক্ষার্থীদেরকে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। পরে আমি আরেকটু থিসিস করছি, একটু বাড়িয়ে বলছি, অ্যাজ এ রেজাল্ট দে ফিনিশ ওয়ার্ক ফাস্টার, তাই তারা দ্রুত কাজ শেষ করতে পারে, অ্যান্ড রিমেম্বার বেটার, এবং ভালোভাবে তা মনে রাখতে পারে। আর সবশেষে এই পুরো ঘটনাটার আবার দেখো এখানে আমি কিভাবে যেন উপসংহারের মতো টানছি, অনেকটা এরকম যে প্যারাগ্রাফ টপিক সেন্টেন্স দিয়ে শুরু হলো, আবার আমার শেষ হলো, কিন্তু এটা একটা কেবল প্যারার মধ্যে আছি আমরা এসের। এটাই হচ্ছে মজার ব্যাপার। তার মানে একটা এসের প্যারাতে পুরো প্যারাগ্রাফের প্যাটার্নগুলোই আমরা ফলো করি। দাস, এভাবেই, অতএব, দেখো আমি কিন্তু এখানে দেয়ার ফর না দিয়ে ব্যতিক্রম শব্দ ইউজ করছি, এক একটা জায়গায় এক এক রকম। কন্ট্রোল ওভার ডিস্ট্রাকশন, এই মনোযোগের নিয়ন্ত্রণ, মিনস মানেই হলো কন্ট্রোল ওভার সাকসেস, সাফল্যের নিয়ন্ত্রণ। মনোযোগের নিয়ন্ত্রণ মানে সাফল্যের নিয়ন্ত্রণ। এই কথাটা আমার খুবই ভালো লাগে এবং তোমরাও মেনে নিও যারা ক্লাসে আমার যুক্ত আছো। মনোযোগ ধরে রাখতে পারলেই তুমি সফল হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বডি ওয়ানের সঙ্গে আমরা মিক্স আপ করলাম এবং সাথে আরেকটা কাজ করব, শেষের যে লাইনটা আছে এটা আমরা কপি করে রাখবো এবং বডি 3 নেক্সট যেটা আসবে তার সঙ্গে কিভাবে আমরা আইডিয়াটাকে লিঙ্ক আপ করছি সেটা একটু দেখব। আচ্ছা, তাহলে ফ্রম বডি 2, অর্থাৎ যে আমরা প্যারাটা দেখলাম বডি 2, লাস্ট লাইনের সাথে আমরা লিঙ্ক আপ করি একটু। এই যে লাইনটা আমি ওখান থেকে কপি করে নিয়ে এসেছি, দাস কন্ট্রোল ওভার ডিস্ট্রাকশন মিনস কন্ট্রোল ওভার সাকসেস। এখন আমরা বডি 3 বা প্যারা 3 লিখছি অ্যাবাউট হ্যাবিট। মোটামুটি আমরা হ্যাবিটকে ফোকাস দিচ্ছি। টপিক সেন্টেন্স, প্রথম লাইন, ফাইনালি মেকিং ডেইলি হ্যাবিটস বিল্ডস ডিসিপ্লিন। অবশেষে দৈনন্দিন অভ্যাস তৈরি হয় শৃঙ্খলা গড়ে তোলে, দৈনন্দিন অভ্যাস তৈরি করা শৃঙ্খলা গড়ে তোলে। তার মানে দৈনন্দিন অভ্যাস, তুমি একটু খেয়াল করে দেখো, আমরা আগেরটার সাথে একটু মিল করি। সাফল্যের নিয়ন্ত্রণ, এটা ভালো জিনিস, শৃঙ্খলা গড়ে তোলে। আবার মনোযোগের নিয়ন্ত্রণ, তাহলে কিন্তু দৈনন্দিন অভ্যাস গড়ে ওঠে। এই যে একটা লিঙ্ক আপ, হয়তো তোমরা প্রথমে এই লিঙ্ক আপটা বুঝতে পারছো না, কিন্তু যদি এমন হতো যে শেষের এই বাক্যটা যা লিখেছ, পরের এই বাক্যটা অদ্ভুত একটা কথা দিয়ে শুরু করেছো, তাহলে কিন্তু আর কোনো লিঙ্ক আপ থাকতো না, কোনো চেইন থাকতো না, তখন এটার কোনো নিয়মের এসে বা কম্পোজিশন হতো না। আচ্ছা, তাহলে আমরা প্রথমটাকে কি বলছি? টপিক সেন্টেন্স। প্রথমটা আমরা টপিক সেন্টেন্স কিছু একটা লিখলাম, টপিক সেন্টেন্স বলছি, মানে বেসিক্যালি একটা পয়েন্ট টপিক সেন্টেন্স। এরপর আমরা একটা উদাহরণ যুক্ত করছি, ফর এক্সাম্পল। যদিও আমরা ফর এক্সাম্পল একবার ব্যবহার করেছি, চাইলে এখানে ফর ইনস্ট্যান্ট বা হচ্ছে সাচ অ্যাজ কিছু একটা দিয়ে আমরা লিখতে পারতাম। গোয়িং টু বেড অন টাইম, সময় মতো ঘুমোতে যাওয়া, অ্যান্ড ওয়েকিং আপ আর্লি, প্রত্যুষেই ঘুম থেকে ওঠা, ইমপ্রুভ কনসেন্ট্রেশন, আমাদের মনোযোগ বাড়ায়। আমরা কথাটাকে আরেকটু এক্সপান্ড করতে পারি, এক্সপ্লেনেশন অ্যাড করতে পারি। দিস স্মল রুটিনস, এই ছোট ছোট নিয়মগুলো, ক্রিয়েট আই স্ট্রং অ্যান্ড ব্যালেন্স লাইফস্টাইল, দৃঢ় এবং ভারসাম্যপূর্ণ জীবনধারা গড়ে তোলে। এবং সবশেষেই কথাটাকে আমি ইতি টানছি, হ্যান্স, সুতরাং, এখান থেকে রেগুলার হ্যাবিটস মেক্স লার্নিং ইজিয়ার অ্যান্ড মোর জয়ফুল। সুতরাং এখান থেকে নিয়মিত অভ্যাস শেখাকে আরও সহজ এবং আনন্দদায়ক করে তোলে। তাহলে আমাকে বলো তো, আমরা কয়টা এখন পর্যন্ত প্যারা লিখলাম? একবারে প্রথমে যে প্যারাটা লিখেছিলাম OCT, মনে আছে? OCT, ওপেনিং সেন্টেন্স, কনটেক্সট, থিসিস দিয়ে একটা প্যারা প্রথমেই ইন্ট্রোডাকশন হিসেবে। এরপরে আমরা বডির দেখলাম 1, 2 এবং হচ্ছে এই 3টা বডি, 3টা প্যারা। ঠিক আছে, সবগুলোকে সবশেষে আবার আমি একসাথে করব। আর তাহলে টোটাল হলো 4টা, আর আমরা আরেকটা চাই 5টা। তো একটা বিষয় কি, যে 5টাই হতে হবে এর কোনো মানে নেই, 5টার অধিক তুমি 6টাও করতে পারো, কিন্তু 7টা করতে যেও না। হ্যাঁ, তবে 5টার কম নয়, 5-এর অধিক 6, কিন্তু 7টা আবার নয়, এটা মনে রেখো, কেমন? এবার আমরা সব শেষে পুরো এই ঘটনাটাকে আমরা একটু সামারি টানতে চাই। তো চলো দেখি কিভাবে লেখা যায়। ওকে, সো কনক্লুশন টানছি আমরা টাইম ম্যানেজমেন্ট, প্ল্যানিং, এই বিষয়টার উপরে।
তাহলে কনক্লুশনের ভিতরে কি থাকতে হবে সব শেষে প্যারাটা বেসিক্যালি মেন আইডিয়া আবার বলো, মানে প্রথমে তুমি যে বিষয়টাকে ফোকাস দিয়েছিলে প্রতিটা প্যারায় তুমি প্রথম যে লাইনটা দিয়েছিলে টপিক সেন্টেন্স অথবা আমরা পয়েন্ট যেটাকে হাইলাইট করেছিলাম, এই পুরো আলোচনা থেকে কি আমরা শিখলাম, কি লেসন পেলাম একটু উল্লেখ করা যেতে পারে এবং অ্যাডভাইস কি করা দরকার তার একটা পরামর্শ থাকতে পারে সবশেষ প্যারাটা। আচ্ছা, ইন শর্ট, সংক্ষেপে প্ল্যানিং, এই পরিকল্পনা করা, দেখো প্রথম আমাদের প্যারাতে ছিল, মানে কি বলে প্রথম বডিতে ছিল, এরপরে ফোকাস দেওয়ার বিষয়টা অ্যান্ড ডেইলি হ্যাবিটস, দৈনন্দিন এই অভ্যাসগুলো মেক টাইম আ ফ্রেন্ড ইনস্টেড অফ অ্যান ইনিমি, অর্থাৎ সময়কে এগুলোর মধ্য দিয়ে কি করে শত্রুর পরিবর্তে বন্ধু করে তোলে। স্টুডেন্টস হু রেসপেক্ট টাইম, যে সকল শিক্ষার্থীরা ঠিক এভাবে সময়কে ভালোবাসে শ্রদ্ধা করে, অলওয়েজ স্টে এহেড, তারা সামনে এগিয়ে যায়। তুমি খেয়াল করো প্রথমে বলা কথাগুলোর সাথে শেষে বলা কথাগুলোর অনেকটা মিল থাকলো, মানে এরকম আমরা বলি না, কোনো একটা বক্তব্যতেও কিন্তু এই ধরনের বিষয়গুলো আমরা বলি, বক্তব্য দেওয়ার সময় আমরা সব শেষে কিন্তু এভাবে বলতে চাই, তাহলে প্রথম কথা রেশ ধরে আমরা এটাই বলতে চাই। আবার এমনও হয় আগে একজন বক্তা একটা কথা বলে গেছে, তার শেষের কথাগুলো বা তার কথা রেশ ধরে আমরা বলি যে আগের বক্তার কথা খুবই চমৎকার ছিল, তার কথা রেশ ধরে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি। দ্যাট মিনস আসলে কথা বলা, আমরা যে প্যাটার্নটা ব্যবহার করি কোনো একটা কনফারেন্সে অনেকজন মানুষ একটার পর একটা যখন কথা বলতে থাকি, বেসিক্যালি কিন্তু এসের মতো করে আমরা বলি। আশা করি এই পন্থা তোমরা যদি কাজে লাগাও তাহলে তোমাদের এসে রাইটিংটা অনেক চমৎকার হবে। এখন এসে রাইটিং কত ধরনের হয় আমি তোমাদেরকে একটু ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বইটা নিয়ে যাব। আচ্ছা, তোমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বইয়ের সেই চ্যাপ্টারে তো আমি নিয়ে যাব। তার আগে আমরা এতক্ষণ ধরে যে প্যারাগুলো লিখলাম, একটা এসে লিখলাম, সেগুলো এক নজর একটু দেখে নিয়ে এবং একটু আমরা রিক্যাপ করি পুরো বিষয়টা। প্রথমত টাইটেল দিতে হবে, আমরা একটা টাইটেল দিতে পারি, যেমন আমাদের পুরো বিষয়টাকে আমরা বলতে পারি টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমরা কথা বলেছি, তাই না? সো টাইম ম্যানেজমেন্টটাকে আমরা এখানে রাখতে পারি। সো টাইম ম্যানেজমেন্ট আমরা রাখলাম। এই শিরোনাম দেবার ক্ষেত্রে আমরা প্রথমটাকে ক্যাপিটাল করতে পারি অথবা পুরো সবগুলোই ক্যাপিটাল লেটারে করতে পারি, হ্যাঁ, বোথ আর কারেক্ট। ওকে, সো প্রথমে আমরা যে প্যারাটা লিখলাম সেটা কি? সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এর ভিতরে ওপেনিং সেন্টেন্স আছে, কনটেক্সট আছে, থিসিস আছে, তাই না? এবং পরবর্তীতে এইটা হচ্ছে একটা বডি একটা প্যারা, এটা হচ্ছে একটা বডি একটা প্যারা, এটা হচ্ছে একটা বডি একটা প্যারা, এই হচ্ছে তিনটা। এবং প্রতিটা লাইনের শেষ অংশটাকে পরের লাইনের সঙ্গে আমরা লিঙ্ক আপ করেছি, প্রতিটা লাইনের শেষটাকে আমরা পরের লাইনের সঙ্গে লিঙ্ক আপ করেছি মানে করতে হবে এটা। এবং সব শেষে পুরো বিষয়টাকে আমরা সাম আপ করেছি, মূল আইডিয়াটাকে এখানে নিয়ে এসেছি, কি শিখলাম সেটাকে ফোকাস দিয়েছি এবং ছোটোখাটো কিছু পরামর্শমূলক কথা আছে এর মধ্যে। ব্যাস, এভাবে করে আমরা এই বিষয়গুলো মনে রেখে আমরা লিখবো। আর আমি এখানে যেহেতু ওয়ার্ড লিমিটের কথা বলিনি বা ভাবিনি, তাই ওয়ার্ড লিমিট কি 100 হলো না 150 হলো না 200 হলো সেটা বড় কথা নয়। এখন আমি যখন এটাকেই 350-400 ওয়ার্ডে লিখতে যাব তখন কি করব? আমি প্রথম প্যারাটা আরেকটু বর্ধিত করে লিখব, আমি দ্বিতীয় প্যারাটা আরও 2-4টা সেন্টেন্স বেশি লিখব, পরেরটা 2-4টা সেন্টেন্স বেশি, এইভাবে প্রতিটাই যখন আমরা ডাবল করে ফেলবো দেখবে অটোমেটিক্যালি 150 ওয়ার্ডেরটা 300 ওয়ার্ড হয়ে গেছে। বাট তোমাকে এই ফরম্যাটটা, এই কৌশলটাই অবলম্বন করতে হবে। আশা করি তোমাদের মন মগজে এই কৌশলটা গেঁথে যাওয়ার কথা। তাহলে একটা প্যারাগ্রাফ হচ্ছে সিঙ্গেল একটা আইডিয়া, আর এসে বা কম্পোজিশন হচ্ছে অনেকগুলো বিষয় ছোট ছোট প্যারাগ্রাফ উঠে আসে এবং মূল একটা বিষয়কে হাইলাইট করে। ঠিক আছে? ওকে, সো আরেকটি মজার কথা বলি যে আগামী আমাদের যে 2 দিন রয়েছে, অর্থাৎ হলো 19তম এবং 20তম দিন, এই 2টা দিন খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের হয়ে যাওয়া সমস্ত ক্লাসগুলো সময় পেলে একটু রিভিশন রিচেক করবে, কারণ আমাদের এই 2টি আয়োজন হচ্ছে মূলত ফ্ল্যাশব্যাক এবং রিচেক ক্লাস। ফ্ল্যাশব্যাক এবং রিচেক ক্লাসটা কেন, এটা বুঝতে পারবে যে আসলে রিভিশন থেকেই আমাদের ভালো কিছু ঘটে, ভালো কিছু করতে পারি। আর যদি রিভিশন না থাকে বা যা শিখেছি তা যদি কন্ট্রোলে না থাকে, তাহলে আমাদের যে কি পরিণাম হতে পারে সেটা আমরা 19 এবং 20তম দিনে দেখব। রাইট? ওকে, তো চলো এবার আমরা হাতে বইটা নিয়ে ফেলি, ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বইটা।
ওকে, আমি বইটা হাতে নিলাম এবং আমি খুলে ফেলবো, তোমরাও খুলে ফেলো চ্যাপ্টার। আমি একটু বলছি তোমাদের, এরপরে প্র্যাকটিস করতে হবে যত খুশি তত। চ্যাপ্টার 13 অর্থাৎ 13তম চ্যাপ্টার বের করে ফেলো, ইউনিভার্সাল টেকনিক ইন রাইটিং। ওকে, এই হলো চ্যাপ্টার 13, ইউনিভার্সাল টেকনিক ইন রাইটিং। খুব খুব মনোযোগ দিয়ে এই চ্যাপ্টারটা তোমরা পড়বে। এখানে যে কথাটি লেখা আছে দেখবে যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে একজন শিক্ষার্থীর দক্ষতা নির্ণয়ের জন্য নির্দিষ্ট কয়েকটি বিষয় গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য 6টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে এই 6টি বিষয়ে সঠিক কৌশল অবলম্বন করার মাধ্যম ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষতা বাড়ানোর উপায় দেখানো হয়েছে। সার্বজনীন কৌশল, যে বিষয়টি খুবই আলোচিত সেগুলোকে আমরা বলি রিসেন্ট ইস্যু। যে ঘটনাগুলোর উপর ভিত্তি করে বর্তমান বিশ্লেষণ সেগুলোকে হিস্টোরিক্যাল ইস্যুস বলি আমরা। যে বিষয় বা ঘটনাগুলোর মাঝে ভবিষ্যতের প্রতিচ্ছবি তাকে আমরা বলছি ফিউচার ইস্যুস বা প্রসপেক্টস। আর যে বিষয় বা ঘটনার মাঝে থাকে ভালো বা ভালো দিক সেগুলোকে আমরা বলেছি সামথিং এক্সপেক্টেড। আর যে বিষয় বা ঘটনার মাঝে থাকে মন্দ দিক তাকে বলেছি আমরা সামথিং আনএক্সপেক্টেড। আর আলোচনার শেষে দেওয়া চাই ব্যক্তিগত মতামত। এই ব্যক্তিগত মতামতগুলোকে আমরা বলি পার্সোনাল ওপিনিয়ন। এইগুলোর উপর ভিত্তি করেই কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তাহলে যখনই তোমরা কোনো নতুন তথ্য সংগ্রহ করতে যাবে তখনই ধরে নেবে যে এই 6টির ভেতরেই মোটামুটি প্রশ্নগুলো এসে থাকে। এই হচ্ছে প্রেক্ষাপট, রিসেন্ট ইস্যুস ইত্যাদি ইত্যাদি। এইগুলো লেখার ধরনগুলো কিন্তু আমি তোমাদের এখানে বলে দিয়েছি, তোমাদের কাজ হচ্ছে পড়া। আমি একটা নমুনা দিয়েছি, আজকে তোমাদেরকে যে এসের নমুনাটা আমি শেখালাম সেগুলোর এখানে মিক্স আপ করা তোমরা শিখবে। আমি এখানে ভেঙে ভেঙে দিয়েছি ইন্ট্রোডাকশান, কজেস। শিরোনাম দিলে সেটা এসে থাকে না, বা শিরোনাম না দিলে সেটা কম্পোজিশন হয় না, এরকম ব্যাপার নয়, তোমাদের বোঝার সুবিধার্থে এটা দিয়েছি আমি। ওকে, এখন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে সবসময় এসে লিখতে হয়, নট কম্পোজিশন। অর্থাৎ এরকম সূচনা, উপসংহার, এই কথাগুলোর আর দরকার হয় না। ব্যাস এইভাবে করে যতগুলো আছে তোমরা পড়বে। ইভেন ধরো কোনো একটা পরীক্ষা দিতে যাবে তখন তোমাদের কাজ হচ্ছে এই 6টি বিষয় আমি কি ডিরেকশন দিয়েছি, কিভাবে লিখেছি একটু দেখে নেওয়া। কৌশলটা দেখলে বুঝতে পারবে ও আচ্ছা তাহলে আমাকে এটাও লিখতে হবে। এবং তুমি যেটাই লিখতে যাও, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আমি 6টা যে কনটেক্সট দিলাম এর বাইরে কিন্তু অন্যগুলো থাকে না। সো এটি তোমাদের জন্য একটা খুশির বার্তা হতে পারে যে কমন না হলেও মোটামুটি কনসেপ্ট আমি কমন দিয়ে ফেললাম। তাহলে এটি বলবো যে উপন্যাসের মতো করে, বারবারই যেটা বলি, উপন্যাসের মতো করে কয়েকবার পড়ে নেবে। আমি এই যে রিসেন্ট ইস্যুস, সামথিং গুড, ওপিনিয়ন কীভাবে লিখতে হয় এগুলো বেশ কয়েকবার পড়ে নেবে। অনেক কিছু শেখার আছে, পড়তে থাকতে হবে। আর শুরুতে বলেছিলাম, আবারও বলছি যে একেবারে ফানি ছোট বিষয়গুলো আলোচনা করার সময় এখন নয়, যেহেতু শেষের দিকে, এই জন্য একটু ডেপথ সেন্স থেকে কিছু বিষয় তোমাদেরকে দেওয়া হলো যেন এগুলো তোমরা ধরে রাখতে পারো। এবং ইনশাআল্লাহ এইগুলো ধরে রাখার মাধ্যমেই তোমাদের লেখার মানটা আরও বেশি স্মার্টার হবে। মনে আছে আমি প্রথম দিকেই তোমাদের একটি কথা বলেছিলাম যে সাধারণ বিষয়টিকে অসাধারণ করবো আমাদের এই আয়োজনে। তোমরা কতটুকু নিতে পারছো, গ্রহণ করছো আমি জানি না। এই তথ্যগুলো এগুলো সমৃদ্ধ হবার জন্য আমাকে অনেক যুগ অতিক্রম করতে হয়েছে। সেইগুলো নিতে হয়েছে বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলোকে, সেইগুলোকে একসাথে এখন আমি তোমাদের সাথে উপস্থাপন করছি সাজিয়ে গুছিয়ে। সেটা বলা যায় এরকম যে অনেক কিছুকে অল্প সময়ে আয়ত্তে নিয়ে আসার একটা বিশেষ কৌশল হচ্ছে আমাদের এই 20 দিনের রাইটিং জার্নি। আলহামদুলিল্লাহ শেষ করছি আজকের আয়োজনটা। বলেছিলাম না আজকের আয়োজনটা একটু ছোট হবে, এবং আলহামদুলিল্লাহ বেশ ছোট। তো যেহেতু ছোট, শেষ সময় আমরা যে কথাটা লিখে সবাই তৃপ্তি বোধ করতে চাই, সেই তৃপ্তিটা কোথায় বলো তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আজকে আমাদের এটা কত জার্নি? হ্যাঁ, জার্নি হচ্ছে 18তম ইজিক্যাল টু হচ্ছে দান। তোমাদের কথা খুব খুব মনে পড়ছে। আর তো মাত্র 2টা দিন, 19 এবং 20তম দিন। আমরা চাই প্রত্যেকে এই দিনগুলোকে স্মরণীয় করে রাখতে। আর আমি প্রত্যেককে রিকোয়েস্ট করছি বেশ কয়েকদিন ক্লাস আগ থেকেই অবশ্যই আমরা কোনোভাবেই নেক্সট ক্লাসগুলো কোনোভাবে মিস করব না, এবং অবশ্যই শেষের ক্লাস কোনোভাবে মিস করব না। আমি অলরেডি ক্লাসে বলেছি, আবারও বলছি, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে লিখে আসো। দুজনেই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ, কিন্তু একজন আরেকজনকে টপকে যেতে পারো শুধুমাত্র এই অন্য রুলসগুলো ব্যবহার করার মাধ্যমে।
তাহলে তোমাদের প্রত্যেকের জন্য দোয়া রেখে আজকের আয়োজনটা কেমন অনুভব করেছো, কি তোমাদের মনের অনুভূতি, সেটি কমেন্টে দেখতে দেখতে বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।